আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছে আমি ইসমতরা জাহান। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। ভারত থেকে দেশে এলো সরকারিভাবে কেনা করোনায় 50 লাখ ডোজ টিকা। ল্যাবরেটরিতে পরীক্ষার পর পাঠানো হবে সারা দেশে। বিএনপি নেতা সিলেটের হারিস চৌধুরীকে গ্রেপ্তারের ফের রেড অ্যালার্ট জারি। দণ্ডপ্রাপ্ত এই আসামি কোথায় আছেন জানে না কেউ। চলতি বছরের এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ। বিষয়ভিত্তিক সিলেবাস কমেছে 20 থেকে 25%। খুলছে সিলেটের আরও 2টি পাথর কুয়ারি। হাইকোর্টের আদেশে কেটেছে পাথর উত্তোলনের বাধা। করোনার ছোবলে দেশে আরও 18 জনের মৃত্যু, আক্রান্ত 602। সিলেটে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে নারী উদ্যোক্তা সম্মেলনের, থাকবেন 2 মন্ত্রী। সিলেটে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত 19, সুস্থ হয়েছেন 12 জন। মৌলভীবাজারের জুড়িতে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রতিযোগিতায় ফাইনাল সম্পূর্ণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান 50 লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। টিকার চালান নিয়ে সোমবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্মকর্তা এবং ভ্যাকসিনকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক বিমানবন্দরে টিকা গ্রহণ করেন। এর আগে গত 27 জানুয়ারি ভারত সরকারের কাছ থেকে উপহার হিসাবে 20 লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আনা হচ্ছে বাংলাদেশে। সেরাম ইনস্টিটিউটের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে সোমবার আসা টিকা ঢাকার টঙ্গীতে ভ্যাকসিমকোর ওয়্যারহাউসে নিয়ে যাওয়ার জন্য আগের 9টি ফ্রিজার ভ্যান বিমানবন্দরে প্রস্তুত ছিল। টিকা গ্রহণের পর ভ্যাকসিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, সেরাম ইনস্টিটিউট আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল 21 থেকে 25 জানুয়ারির মধ্যে 50 লাখ ডোজ টিকা আসবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী পাঠানো 50 লাখ ডোজ টিকা আমরা আজ গ্রহণ করলাম। কোল্ড চেইন মেনটেন করে টঙ্গীতে ওয়্যারহাউসে এইসব টিকা রাখা হবে। নাজমুল হাসান জানান, ওয়্যারহাউস থেকে প্রতিটি ব্যাচের টিকার নমুনা পাঠানো হবে সরকারের ড্রাগ ট্রেনিং ল্যাবরেটরিতে। পরীক্ষার পর সবকিছু ঠিক থাকলে ছাড়পত্র দেওয়া হবে। ছাড়পত্র পাওয়ার পর টিকাগুলা দেশের সব জেলায় পৌঁছে দেবে ভ্যাকসিমকো। ভ্যাকসিমকোর ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, টিকার প্রতিটি কার্টুনে একটি ইলেকট্রনিক ডিভাইস রাখা হয়েছে। এই ডিভাইস প্রতি 15 মিনিট পর পর সেরাম ইনস্টিটিউটে তাপমাত্রার হালনাগাদ তথ্য পাঠাচ্ছে। পুরো সময় ওই টিকা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার কথা। সেটা যাতে হয় সে কারণেই কার্টুনে ওই ডিভাইস রাখা হয়েছে। সারা দেশে টিকা পৌঁছে দেবে ভ্যাকসিমকো। এক্ষেত্রে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে দায় নেবে কোম্পানিটি, এমনটাই জানিয়েছেন নাজমুল হাসান। করোনা মহামারীর 1 বছর পেরিয়ে যাওয়ার পর আশা হয়ে এসেছে টিকা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার 3 কোটি ডোজ কিনতে গত 5 নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী প্রতি মাসে টিকার 50 লাখ ডোজ পাঠাবে সেরাম ইনস্টিটিউট। আগামী 27 ও 28 জানুয়ারি ঢাকায় 400 থেকে 500 জনের মধ্যে পরীক্ষামূলক টিকা প্রয়োগ হবে। এরপর 8 ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান শুরু হবে। বিএনপি নেতা সিলেটের হারিস চৌধুরীকে ধরতে দ্বিতীয় দফার রেড অ্যালার্ট জারি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, শাহ AMS কিবরিয়া হত্যা মামলাসহ 10 ট্রাক অস্ত্র মামলার দণ্ডিত এই নেতা বিদেশে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন বলে জানিয়েছে সংস্থাটি। তবে হারিস চৌধুরীকে ঠিক কোথায় আছেন তা স্পষ্ট করতে পারেনি সিআইডি। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ছিলেন হারিস চৌধুরী। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর হাওয়ায় মিলিয়ে যান একসময়কার হাওয়া ভবনের দুর্ধর্ষ প্রতাপশালী এই নেতা। এখন অবধি তার কোনো সন্ধান পায়নি সরকার। হারিস চৌধুরীকে গ্রেপ্তারের 2015 সালেও রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, কিন্তু সে চেষ্টাও কাজে লাগেনি। সিআইডির এডিশনাল ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, বহাল তবিয়তে সবার চোখকে ফাঁকি দিয়ে দেশের বাইরে জায়গা বদল করে ঘুরে বেড়াচ্ছেন বিএনপি নেতা হারিস চৌধুরী। তাকে ধরতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হারিস চৌধুরীর গ্রাম সিলেটের কানাইঘাট উপজেলায়, তার নানা বাড়ি ভারতের করিমগঞ্জে। ফলে ভারতে তার অবস্থান করা নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন সময়ে। এছাড়া যুক্তরাজ্য, ইরান ও মালয়েশিয়ায় তাকে দেখা গেছে বলে গুঞ্জন রয়েছে।
করোনা ভাইরাসে মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারেনি। এই বিষয়টি বিবেচনায় নিয়ে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এস.এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিতে ওই সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়। এবার বিষয়ভিত্তিক সিলেবাস কমানো হয়েছে 20 থেকে 25%। সেই সিলেবাস শেষ করতে শিক্ষার্থীদের 3-4 মাস শ্রেণীকক্ষে পড়ানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে সভা হয়। সেখানে সংক্ষিপ্ত সিলেবাস চূড়ান্ত করে সেটি আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সংক্ষিপ্ত সিলেবাস করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিষয়ভিত্তিক শিক্ষক কর্মকর্তা বিশেষজ্ঞদের মতামত নিতে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে মাসব্যাপী কর্মশালা হয়েছে। সেখানে দেশের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বাছাই করা জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের রাখা হয়। তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় অধ্যায়গুলো রেখে একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সেটি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে গেল 17 জানুয়ারি তুলে দেয় এনসিটিপি। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এসএসসি পরীক্ষায় যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে গড়ে 20 থেকে 25% কমিয়ে আনা হয়েছে। এক এক বিষয়ে এক এক ধরনের পাঠ কমানো হয়েছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে হিসাব বিজ্ঞান, কৃষি, চারুকারু, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, জীববিজ্ঞান, ইসলাম ও আদর্শ শিক্ষা, বৌদ্ধ ধর্ম, ব্যবসা উদ্যোগে, ক্যারিয়ার এডুকেশন, রসায়ন, খ্রিস্টান ধর্ম, অর্থনীতি, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিন্দু ধর্ম ইতিহাস, গৃহস্থ বিজ্ঞান, আইসিটি, গণিত, শারীরিক শিক্ষা, পদার্থবিজ্ঞান প্রভৃতি। সংক্ষিপ্ত সিলেবাস পাঠদান শেষে আগামী জুনে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হবে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী। আইনি লড়াই শেষে 6 মাসের জন্য সিলেটের আরও 2টি পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি মিলেছে। পাথর উত্তোলনের জারিকৃত স্থগিতাদেশের বিপক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি জে.বি.এম. হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সিলেটের জাফলং এসিএ বহির্ভূত পিয়াইন এলাকা এবং বিছনাকান্দি পাথর কোয়ারি আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী হাবিব উন-নবী। তিনি জানান, এসব পাথর কোয়ারি থেকে আগামী 6 মাস সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করা যাবে। এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। এর আগে গেল 17 জানুয়ারি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুলাগঞ্জ কোয়ারি থেকেও পাথর উত্তোলনের অনুমতি দেন বিচারপতি জে.বি.এম. হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। 2016 সালের 1 সেপ্টেম্বর সিলেটের জাফলং, ভুলাগঞ্জ, শাহ আরিফিন টিলা, বিছনাকান্দি ও লুবাছড়ায় পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজ সম্পদ মন্ত্রণালয়। তারপরও আগে 2014 সালে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে সিলেটের পাথর কোয়ারিগুলোতে সব ধরনের যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেন উচ্চ আদালত। তবে এ নিষেধাজ্ঞার পর কোয়ারি থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি চেয়ে আন্দোলন করে আসছেন পাথর ব্যবসায়ীরা। তাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হন পরিবহন ব্যবসায়ীরা। এই অবস্থায় চলতি মাসে 2 শুনানিতে ভুলাগঞ্জ, জাফলং এসিএ বহির্ভূত পিয়াইন এলাকা ও বিছনাকান্দি কোয়ারি থেকে পাথর উত্তোলনে স্থানীয় জেলা প্রশাসনের দেয়া স্থগিতাদেশের কার্যক্রম ও 6 মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। তাদের মতো 15 পুরুষ ও 3 জন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,041 জনে। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ 24 ঘন্টায় 200টি ল্যাবরেটরিতে 14,829টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 35,70,387টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 602 জন। তাদেরকে নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,32,401 জন। এদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 566 জন। এ পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন 4,76,979 জন। বাংলাদেশে গত বছরের 8 মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর 18 মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। চলতি বছরের 25 জানুয়ারি পর্যন্ত মোট মৃত 18,141 জন। এদের মধ্যে পুরুষ 6,095 জন, পুরুষ ও নারী 1,946 জন।
এই প্রথমবারের মতো সিলেটে নারী উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির উদ্যোগে আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত 3 দিন এই সম্মেলনের দিনক্ষণ নির্ধারিত হয়েছে। সম্মেলনে পৃথকভাবে পররাষ্ট্রমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। নারী উদ্যোক্তা সম্মেলন 2021 এর বিষয়ে সোমবার সিলেট চেম্বারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, সম্মেলনের প্রথম দিন আগামী বৃহস্পতিবার সকাল 10:30টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং সিলেটের নারী উদ্যোক্তাদের প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের প্রধান অতিথি সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, বিষয়বস্তুর মুখ্য আলোচক উইমেন অ্যান্ড ই-কমার্স এর সভাপতি নাসিমা আক্তার নিশা। আগামী শুক্রবার বিকেল 3টায় নারীর ক্ষমতায়ন ও বঙ্গবন্ধুর ভাবনা শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন, বিশেষ অতিথি হিসাবে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান উপস্থিত থাকবেন। ওই দিন উদ্যমী নারী উদ্যোক্তাদের সম্মাননাও প্রদান করা হবে। সম্মেলনের শেষ দিনে আগামী শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশেদ আলম। চেম্বারের নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির আহ্বায়ক সামিয়া বেগম চৌধুরীর সমাপনী বক্তব্যের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সম্মেলন। সোমবার সংবাদ সম্মেলনে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আবু তাহের মোহাম্মদ শুয়েব বলেন, SCCI নারী উদ্যোক্তা সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। উক্ত সম্মেলনে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ছাড়াও নারীদের ক্ষমতা বৃদ্ধিতে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে। নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির আহ্বায়ক সামিয়া বেগম চৌধুরী বলেন, দেশের জনসংখ্যার অধিকাংশই নারী। এই নারী সমাজকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। সংবাদ সম্মেলনে সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, বর্তমান সাধারণ সম্পাদক সামির আহমদ, প্রথম আলোর ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদি, বাসসের সিলেট প্রতিনিধি মাকসুদ আহমদ মাকসুদ, বিটিভির সিলেট প্রতিনিধি মুক্তাদির আহমদ মুক্তা, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শঙ্কর দাস, বিলকিস আক্তার শমী, আব্দুল বাতিন ফয়সল প্রমুখ উপস্থিত ছিলেন। সিলেট বিভাগে আরও 19 জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 12 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ 24 ঘন্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সোমবার সকালে সিলেট বিভাগে করোনার সর্বশেষ তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল 8টা পর্যন্ত গত পূর্বের 24 ঘন্টায় সিলেটে আরও 19 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে সিলেট জেলার 16 জন রয়েছেন। এছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 2 জন এবং অপরজন মৌলভীবাজারের। এই সময় সুস্থ হওয়া 12 জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। সোমবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা 15,889 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 9,457 জন। এছাড়া সুনামগঞ্জে 2,532 জন, হবিগঞ্জে 1,979 জন ও মৌলভীবাজারে 1,921 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 272 জন। মৌলভীবাজারের জুড়িতে সৌদি প্রবাসী হাবিবুর রহমান ফ্রিজ অ্যান্ড টিভি নকআউট দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পূর্ণ হয়েছে। রোববার রাতে উপজেলার উত্তর জঙ্গিরাই আদর্শ ক্লাবের আয়োজন এবং উত্তর জঙ্গিরাই মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় আবদুল্লাহ কিংস ও শিশু কিশোর পরিষদ পরস্পরের মোকাবেলা করে উভয় দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ফাইনাল খেলা উপভোগ করেন জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস, জাফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, ব্যাডমিন্টন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সৌদি প্রবাসী হাবিবুর রহমান, জুড়ি উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলাম,
প্রবাদ টিভির সম্পাদক ইকবাল খান, আমেরিকা প্রবাসী আব্দুল হোসেন, সৌদি প্রবাসী মাসুক আহমেদ, সমাজসেবক আলহাজ রুহুল আমিন, মোহাম্মদ নূরে আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, নজরুল ইসলাম মাস্টার, আব্দুল জব্বার, আমজাদ হোসেন খোকন, উত্তর জঙ্গিরাই আদর্শ ক্লাবের সভাপতি বাহারউদ্দিন উজ্জ্বল, শিশু কিশোর পরিষদের টিম ম্যানেজার আশুক হায়দার, আব্দুল্লাহ কিংসের টিম ম্যানেজার রায়হান আহমেদ শাহিন প্রমুখ। এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক মোহাম্মদ নূরে আলম, জুড়ি উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ি থানার ওসি সঞ্জয় চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সৌদি প্রবাসী হাবিবুর রহমান, সমাজসেবক আব্দুল জব্বার প্রমুখ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।